একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা ভিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাঁশ দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ মাথায়, যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে। তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? আমাদেরকে যে অনলাইনে বলছে না, বারবার হুমকি দেয় না যে আপা আসছে, আপা আসছে, তো আপনারা কি তাই বোধ করছেন? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে ডক্টর ইউনূসের একটা বক্তব্য ঘিরে। সকালে যে ভিডিওটা করেছি সেখানে বলেছি আসলে তিনি এটাও বলেছেন এইবার নির্বাচনে অন্তত আওয়ামী লীগ আসতে পারছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, এবারে চিকিৎসা শেষে দেশে ফিরেই কঠিন হুঙ্কার দিল সাবেক ভিপি নুরুল হক নূর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুরে চিকিৎসা শেষ করে পুরোপুরিভাবে সুস্থ হয়ে দেশের মাটিতে পা রাখতেই কঠিন হুঁশিয়ারি দিতে দেখা গেল ভিপি নুরুল হক নূরকে। বর্তমান দেশের প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে সার্বিক অবস্থা বিবেচনা করে ভিপি নুরুল হক নূর কী বলল, তার বক্তব্য কি, আমরা সেটা শুনে আসব। এবং সেদিন সেনাবাহিনী যে ভিপি নুরুল হক নূরের উপরে লাঠি চার্জ করেছিল সে বিষয়ে ভিপি নূর কি প্রতিক্রিয়া জানালেন সেটাও আমরা শুনব তার মুখ থেকে। চলুন কথা না বাড়িয়ে সুস্থ হওয়ার পরে দেশের মাটিতে পা রেখে কিভাবে কঠিন হুঁশিয়ারি দিল এই সরকারকে এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে কি বলল ভিপি নুরুল হক নূর, আমরা তার মুখ থেকেই বিস্তারিত শুনে আসি, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন। চলুন এই মুহূর্তে কথা না বাড়িয়ে আর দেরি না করে দেখে আসি সুস্থ হওয়ার পর ভিপি নুরুল হক নূর কি বলছেন, তিনি কি বললেন দেশে ফিরে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। যদিও কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই। আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছে। আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই ফেসিবাদের দোসর ভারতীয় দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের, যেটাও জাতীয় পার্টির কার্যালয় না, মূলত এসালমের বিল্ডিং, সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে, দু একজনকে কাপড় টেনে ধরে। আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি। আমরা সংবাদ সম্মেলন করার জন্য তখন আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে পেয়েছে, তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ করার জন্য দাঁড়িয়েছি। সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা ভিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাঁশ দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ মাথায়, যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না, পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন, আপনাদের অধীনস্থ সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলা নির্দেশনা দিয়ে না থাকে,
তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, কার্যত 1 বছরে বাংলাদেশের কৃষ্টি, কালচার, রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ভাগ বাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে। এই যে একটা এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা, একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে। আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার করেছেন। আমি দেশ থেকে সিঙ্গাপুরে গিয়েছি, কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে। আমার নাকের দিকে তাকালে দেখবেন আমার ডান নাক, এই নাকের দিকে ডান সাইড থেকে বাঁকা, কারণ এই ফ্র্যাকচারের কারণে, প্লাস এখানে ডেভিয়েশন আছে। এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। ডাক্তার বলেছে এইটা প্রথম 1 সপ্তাহ, ঘটনার 1 সপ্তাহ পরে করতে হবে বা 4 মাস পরে। তারা জানুয়ারিতে ডেট দিয়েছে। এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে। প্রকৃতটা আমাকে বলতে হবে, শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় 35 দিন হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাররম ইমাম পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং এই 29শে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিট হই নাই, আমরা সরকারের ভাগ বাটোয়ারার অংশীদার হই নাই। যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। কাজে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন যদি না হয়, তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে। তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের সহ, এবং দেখেছেন তারপরে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, তাকেও আক্রমণ করেছে গাজীপুরে, তাহলে কি হচ্ছে? এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে, তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমিডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না, তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা করতে পারি। তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? আমাদেরকে যে অনলাইনে বলছে না, বারবার হুমকি দেয় না যে আপা আসছে, আপা আসছে, তো আপনারা কি তাই বোধ করছেন যে আপা ফিরে আসতে পারে? তো এই যে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফর এনার্জি ট্রান্সফরমেশন দ্য ক্রাক্স ইজ বেসিকলি পলিটিক্যাল ট্রান্সফরমেশন। মাথায় যদি পরিবর্তন না হয়, অঙ্গ প্রত্যঙ্গের কোনো ব্যথার সমাধান আসলে করা যাবে না। এবং রাজনৈতিক রূপান্তরটা যে হয় নাই, দেখেন এস আলমের সাথে শেখ হাসিনার মিটিং নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি। এস আলমের টাকা কি শুধু শেখ হাসিনা পাচ্ছে? বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পক্ষে বড় বড় রাজনৈতিক দলের বিশাল বিশাল সমাবেশ, মহাসমাবেশে কি এস আলমের টাকা আসছে না? সামিট গ্রুপের সাথে কি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশে গিয়ে মিটিং করছেন না? বসুন্ধরা কি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না? দিচ্ছেন তো, আমরাই জানি কাকে কত টাকা দিচ্ছেন, কোথায় কে পাচ্ছেন। শুধু ক্যামেরাম্যান দেখেন না, যাদের এনার্জি ইন্টারেস্ট আছে তারা ক্যামেরাম্যান পাঠিয়েছে কিনা আজকে। অত মিডিয়ারও তো পলিটিক্স আছে। আজকে কেন ক্যামেরাম্যান নাই এখানে? আজকে তো 40টা, আমরা তো বিভিন্ন জায়গাতে মিডিয়াতে বিভিন্ন ইস্যুতে কথা বলি, 40+ নিউজ চ্যানেল আছে। আজকে 10 জন আসেন নাই, যারা এসছেন তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ। এখানে একটা এনার্জি পলিটিক্স আছে এবং
আমরা বিশেষ করে যারা পার্টিকুলারলি তরুণরা এখানে আছেন, আপনারা দয়া করে ক্যামেরাম্যান লোগোটগুলো আজকে তালিকা করে নেবেন কারা কারা এসছে, আর অনলাইনে গিয়ে দেখবেন কারা কারা আসে নাই, বাসায় গিয়ে খুঁজবেন এদের মালিক কারা, তাদের কোনো এনার্জি ইন্টারেস্ট আছে কিনা। শুধুমাত্র ডেটা পলিটিক্সটা বুঝলে এনার্জির আকাশ বাতাস কোথাও কুলকিনারা করতে পারবেন না। এখানে ক্ষমতার কেন্দ্রটা বুঝতে হবে, ভর কেন্দ্রগুলো কোথায়। আমরা যারা জ্বালানি নিয়ে কথা বলেছি, জ্বালানির মাননীয় উপদেষ্টা ব্যক্তি মানুষ হিসেবে সৎ মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনার পলিসি ইনকনসিস্টেন্সির ব্যাপারে প্রেসে আমি বহুবার কথা বলেছি এবং পার্সোনালি ওনাকে বলেছি। এবং দেখেন যে কুইক রেন্টাল রিলেটেড অনেকগুলো কোম্পানিকে বিভিন্ন ফর্মে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, শেয়ার ট্রান্সফার করা যাবে না এগুলো বলা হয়েছে, কিন্তু ইউনাইটেডকে করা হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এই কাজটা করতে পারে কিনা, তার পলিসি ফেয়ারনেস লাগবে তো, যে আপনি যেই কারণে বলছেন যে এই কোম্পানিগুলো তার অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না, তাকে একটা সার্ভিস থেকে ন্যায্যতা বঞ্চিত করছেন হয়তো ফর পাবলিক ওয়েলফেয়ার ইস্যুতে, তাহলে আরেকজনকে কেন আপনি স্পেয়ার করছেন, সুযোগ করে দিচ্ছেন? তাহলে এখানে তো একটা পলিটিক্স আছে, মানে পলিটিক্স অফ পলিসিস আছে, যে আপনার স্টেট পলিসির মধ্য দিয়ে আপনি কাকে সুবিধা দেবেন এবং কাকে সুবিধা থেকে বঞ্চিত করবেন, কাকে অ্যালাউ করবেন। এবং এরকমও দেখেছি আমরা যে, আমি পার্টিকুলারলি জানি এরকম ঘটনা, আমার কাছে এভিডেন্স পর্যন্ত দিয়েছে যে একটা বিষয়ের প্রাইস বাড়বে আগামী কয়েক সপ্তাহ পরে, একটা কোম্পানিকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 3-4 সপ্তাহ পরে এই জ্বালানির এই বিষয়টার প্রাইস বাড়ছে। তিনি অফ সিজন হওয়ার পরেও ওই মৌসুমে এত পরিমাণ জ্বালানি ইম্পোর্ট হওয়ার কথা না, তেল গ্যাস আসার কথা না, তিনি সামারকে সামনে রেখে ব্যাপক মজুদ করে ফেলছেন, পুরো চিটাগং ইয়ার্ড মজুদ হয়ে গেছে তার তেল গ্যাসে। তাহলে এখন চিন্তা করছেন যে রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন, পলিসি কনসিস্টেন্সি করবেন, সেটা না করে ইভেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু এটা করে নাই, আওয়ামী লীগ কিন্তু সব অলিগার্ক, পুরো ক্রিমিনাল গ্যাংকে সমান অপরচুনিটি দিচ্ছে, মানে সব খুনিকে সমান ধরনের অস্ত্র দিয়ে বলছে তুমি সব পরিমাণ খুন করতে থাকবা। এটা হলো তার অলিগার্কির ফেয়ারনেস ছিল, ন্যায্যতা ছিল অলিগার্কির ভিতরে, যে আমার প্রত্যেকটা ক্রিমিনাল গ্যাং একই অস্ত্র পাবে খুন করার জন্য, তাকে আমি অস্ত্রের ভিতর থেকে বঞ্চিত করবো না। তাহলে আমার রাষ্ট্র আজকে কি করছে, যে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে দয়া করে অ্যাডভাইজার বানাইছি, দয়া করে বলি এই কারণে, কারণ ওনারা আওয়ামী লীগের সময় খুব বেশি কষ্টে থাকেন নাই, আমাদের মতো 6 রাত 6 বাসায় ঘুমান নাই, রাত 2টার সময় পালায় বেড়ান নাই, জানলা থেকে পালায় বেড়ানো, নিচে গিয়ে দেখি 4 গাড়ি র্যাব দাঁড়ায় আছে আমার ধরার জন্য, মা এক বাড়িতে বসে কাঁদতেছে, আমার 5-6টা বাসায় আমার লুঙ্গি আছে, আমার দাঁতের ব্রাশ থেকে শুরু করে কাপড় চুপড়ের 6টা সেট আছে 6 বাসায়। এই কোন অ্যাডভাইজার 6 বাসায় থাকছে? আমরা রাশেদরা, এই হেলাল ভাইরা যারা ছিলেন, এই আশা ভাইরা ছিলেন, ওনারা তো সবাই লুকায় লুকায় ছিলেন বাসায় বাসায়। তো এই জন্য বলছি যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর রাস্তায় অ্যাডভাইজার বানাইছি, যারা আওয়ামী লীগের আমলে বউয়ের নামে, পোলার নামে, মায়ার নামে কনসালটেন্সি করে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যবসা করছেন, খুব বেশি খারাপ ছিলেন না। তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? আমাদেরকে যে অনলাইনে বলছে না, বারবার হুমকি দেয় না যে আপা আসছে, আপা আসছে, তো আপনারা কি তাই বোধ করছেন যে আপা ফিরে আসতে পারে? তো এই যে পলিসি ইনকনসিস্টেন্ট জায়গায় দেখলাম দুদক, রাশেদ একজন বিপুল সম্পত্তির কথা বলছে, দুদকের যারা চেয়ারম্যান কমিশনার হয়েছেন ওনাদেরকে তো আল্লাহর রাস্তায় আমরা বানাইছি, এবং ওনাদের যত সুযোগ সুবিধা আগে বঞ্চিত করা হয়েছে ওনারা তাই সুযোগ সুবিধা আমলে পেয়েছেন। তাহলে জ্বালানি খাতের অলিগারদের বিরুদ্ধে আপনারা ইনভেস্টিগেশন করছেন না কেন? আপনারা ধরছেন না কেন? জনতা ব্যাংকের একজন কর্মকর্তা আমার কাছে এসছে, 1.5 লক্ষ টাকা চুরি করার দায়ে দুদকে তার মামলা হয়েছে। আর জনতা ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বেক্সিমকোর সাথে মিলেমিশে, সে দিব্যি বহাল হালতে ভিআইপি প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করছে, রাষ্ট্রের বন্দর পার হচ্ছে, আয় পার হচ্ছে। তাহলে এই দুদক দিয়ে আমরা কি করিব? এই দুদকের চেয়ারম্যানদেরকে যে আল্লাহর রাস্তায় আমরা বানাইলাম, ট্যাক্সপেয়ারদের টাকা দিয়ে ওনাদের 16 বছরের বঞ্চনার সুযোগ সুবিধা ফিরাইয়া দিলাম, ওনারা কেন এনার্জি সেক্টরের এই দুর্নীতি অ্যাড্রেস করছেন না? তাহলে আমাদের প্রশ্ন তো খুব পরিষ্কার যে আসলে আপনারা গণ অভ্যুত্থানের শত্রু আকারে কাজ করছেন, আপনারা গণ অভ্যুত্থানকে অন করেন না, আমলাতন্ত্রের মতো। একইভাবে এই প্রজাতন্ত্রের কোনো আমলার ভিতরে এটা দেখি নাই যে গত বাংলাদেশে একটা 1400 শহীদের রক্ত দিয়ে একটা পরিবর্তন হয়েছে। They are very concerned about their new post, position, transfer, promotion, new car, এবং কোন পিডির দায়িত্ব তারা নেবেন, তারা কোথায় ডাম্পিং পোস্টে আছেন। প্রত্যেক আমলা মনে করে তার ডিসি হওয়া উচিত ছিল, তার সচিব হওয়া উচিত ছিল। ইউজলেস, অধিকাংশ আমলা হলো ইউজলেস, yet they think of themselves the best and competent among all of them. এবং তাদের ভিতরে কি বঞ্চনার কষ্ট, ভাই 16 বছরে কি কষ্ট ছিলাম জিজ্ঞেস করি, ভাই না খাইছিলেন, পড়াইছিলেন, রাইতে পুলিশ আইছিল, র্যাব আইছিল, মিথ্যা মামলা হয়েছে, তখন কথা কয় না। কষ্ট কি, মানে
তার কলিগ যেটা দোষরীপনা করে সফল হয়েছে সে আওয়ামীপনা করে সফল হতে পারে নাই। এটা হলো তার ব্যর্থতার জায়গা, তার বঞ্চনা কিন্তু ওইখানে। এটা তার নট ফেইলিওর অফ কম্পিটেন্স, যে যোগ্যতা ছিল কিন্তু পায় নাই, তা না ব্যাপারটা। অধিকাংশ আওয়ামী আমলা যেগুলো বঞ্চিত ছিল, তাদেরকে ভোতা পড়লো, এই প্রমোশন টাকা পয়সা দিচ্ছে, এটা অধিকাংশ ইউজলেস, কোনো কাজে লাগে না, হাল চাষ করা যায় না। তো এই লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে বিআরসির কথা আপনারা বারবার বলেছেন। স্যাডলি আমি এনার্জি রেগুলেটরি কমিশনের কয়েকজনকে আমি পার্সোনালি চিনি, একই রকম ওই বঞ্চিত আমরা খালি কান্নাকাটি করছে এর আগে। এখন সব পাইছে, কিন্তু কান্না শেষ হয় না। ফেব্রুয়ারির পরে পথটা থাকবে কিনা সেটা নিয়ে চিন্তিত। এই যে টিপিক্যাল বাঙালি পাইনলেস বোনলেস মর্যাদাহীন জনগোষ্ঠী যারা এই রাষ্ট্রটাকে ক্যাপচার করে রেখেছে 53 বছর ধরে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আমাদের মতো ছেলের বয়সী ছেলেদের কাছে আসে লবি করবার জন্য, সেই বিশ্ববিদ্যালয় সেই রাষ্ট্রের সচিব হওয়ার জন্য আমাদের কাছে লবি করতে আসে, ডিসি হওয়ার জন্য, এসপি হওয়ার জন্য, বাবার বয়সী মানুষ। এইরকম একটা পাইনলেস রাষ্ট্র তৈরি করেছি আমরা, যে রাষ্ট্রে অফকোর্স পলিটিশিয়ানস, পলিটিক্স, পলিটিক্যাল পার্টিস আর অল টু ব্লেম। কারণ পলিটিক্যাল পার্টি অলরেডি সোল্ড আউট করে দিয়েছে তাদের কাছে, এই অলিগার্কের কাছে, যে অলিগার্কের বিরুদ্ধে আজকের আমাদের লড়াই। এই যে এনার্জি সিকিউরিটির কথা বলছি, এনার্জি জাস্টিসের কথা বলছি, এনার্জি রাইটসের কথা বলছি, এটা তো অলিগার্কের এগেনস্টে, স্টেট স্পন্সর অলিগার্কসের এগেনস্টে আমার লড়াই। সেই লড়াইতে ইতিমধ্যে বড় বড় রাজনৈতিক দলগুলো আত্মসমর্পণ করেছে, বড় বড় সবাই মিলে আত্মসমর্পণ করেছে, কালেক্টিভলি করেছে। হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়ে গেছে। আমাদের কোর্টে আমরা জানি বিভিন্ন দলের বড় বড় উকিলরা মারামারি করতেছে যে বেক্সিমকোর উকিল কে হইব, রানা প্লাজার রানার উকিল কে হইব, তার বেলটা কে করাইব, বসুন্ধরার লিগাল রিটেইনশিপটা কে পাবে। এই হলো গণ অভ্যুত্থানের খাইসলত বাঙালি চরিত্রের। অতএব আমি এনার্জির বাইরে কথা বলছি এই কারণে, যেহেতু রূপান্তরের কথা আসছে, ইন প্রিন্সিপাল তো এগুলোর সাথে আমরা একমত। ইস্যু হচ্ছে হাউ টু ম্যাটেরিয়ালাইজ, দিস আর দ্য চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স। এবং সেই জায়গাতেই হচ্ছে যে আমাদের তরুণীরা যারা এখানে এটার সাথে এঙ্গেজ, ইউথ পার্লামেন্টের কথা বলা হয়েছে, এই সিচুয়েশনকে ভাঙতেই হবে। এইটা না ভাঙা পর্যন্ত কোনো রিফর্ম ম্যাটেরিয়ালাইজ করা হবে না। এবং এটা বাস্তবে লিখে রাখতে পারবেন আপনারা, যারা ক্ষমতায় যাচ্ছে দে আর অলরেডি বিং সোল্ড আউট। তারা এত চড়া দামে সোল্ড আউট হয়েছে এবং তাদের নৈতিক চরিত্র এত করাপ্ট, বিভিন্ন দলের কথা বলছি, এক দলের কথা বলছি না, এবং এটা এত বেশি এভিডেন্ট আছে, তারা রাষ্ট্রের ক্ষমতায় গেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তাদের ইন্টারগ্রিটি লেভেলে এত বেশি কম্প্রোমাইজ হয়ে গেছে। একটা অলিগার্ক আপনাকে 500 কোটি 1000 কোটি টাকা দিবে, সে এভিডেন্স রাখবে না, সে আপনার বিক্রিযোগ্য উপকরণ তার কাছে রাখবে না, সে আপনাকে আল্লাহর রাস্তে পুরো তো মসজিদে দিয়ে আসতো টাকা, যে ভাই বাইতুল মুকাররমে আসেন আল্লাহর রাস্তে দান করতে আসছি, মসজিদে দেয় না, আপনারা দেয় কেন? আপনাকে এভিডেন্স ছাড়া টাকা দিচ্ছে, তাহলে অলরেডি দেয়ার ইন্টিগ্রিটি হ্যাজ বিন কম্প্রোমাইজড। এই কম্প্রোমাইজদের পজিশন দিয়া কোনো দফার সংস্কার হবে না, দিস আর ভেরি ক্লিয়ার এভিডেন্স। অতএব তরুণরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই হচ্ছে আমাদের ভরসার জায়গা। ক্যাবকে অনুরোধ করবো দয়া করে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়ান, আমাদেরকে আরো বেশি এডুকেট করেন, তরুণদেরকে এডুকেট করেন, বিকজ দে আর দ্য বিকন্স অফ দ্য ফিউচার, দে আর দ্য অনলি জেনারেশন দ্যাট ক্যান হোল্ড ভ্যালুজ টু দ্য ইন্টিগ্রিটি লেভেল ফর চেঞ্জ। এছাড়া কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে ডক্টর ইউনূসের একটা বক্তব্য ঘিরে। আমি সকালে যে ভিডিওটা করেছি সেখানে বলেছি, আসলে তিনি এটাও বলেছেন খুব অলমোস্ট স্পষ্টভাবেই যে এইবার নির্বাচনে অন্তত আওয়ামী লীগ আসতে পারছে না, এইরকম একটা আলাপ আছে। কিন্তু শুধু এইবার কেন, মানে আওয়ামী লীগ যদি আমরা মনে করি যে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধে জড়িত আছে, তাহলে তার তো কোনোদিনই ফিরে আসার কথা না। যাই হোক, সেটা আদালতের এখতিয়ার, আদালতে কী হবে সেটা আমরা পরে দেখব। কিন্তু আমরা এই নির্বাচনে বাই এনি চান্স যদি আওয়ামী লীগ ফিরে আসে, কার লাভ কার ক্ষতি সেটা একটু হিসাব করি, তাতে আমরা বুঝতে পারবো যে আওয়ামী লীগ যদি ফিরে আসার পরিস্থিতি তৈরি হয় তাহলে কি দাঁড়াবে। মানে ব্যাপারটা এইরকম, সকালেই বলেছি, বিচারের জায়গায় থাকবে। সরকার যদি আওয়ামী লীগকে তার নিষেধাজ্ঞাটা এক্সিকিউটিভ অর্ডারে যেহেতু দিয়েছে, সরকার চাইলে যে কোনো মুহূর্তে সেটা তুলে নিতে পারে, সে সরকার যদি এটা তুলে নেয় তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনেই পার্টিসিপেট করতে পারে, খুব ভালোভাবেই পারে। ব্যাপারটা এরকম যে একজন অপরাধীর বিচার চলবে কিন্তু তার জামিন হয়েছে, তিনি ফ্রিলি ঘুরে বেড়াতে পারছেন। সো আওয়ামী লীগ এখন তার কর্মকাণ্ড নিষিদ্ধ করাকে আমরা তুলনা করতে পারি যে আওয়ামী লীগ কারাগারে আছে, এটা তুলে নিলেই পারবে। আমি আবারও বলি, এটার সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, নৈতিকতা ইত্যাদি ইত্যাদি এই আলাপ সরিয়ে রেখে পিওর পলিটিক্যাল একটা ক্যালকুলেশন আমরা একটু করে দেখি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ দল হিসেবে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। শুধু তাই না, পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1979 যেটা আছে, সেখানেও একটা দল যা যা করতে পারবে না, যেটা করলে সে নিষিদ্ধ হতে পারে, সেই ধরনের কাজও আওয়ামী লীগ করেছে। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বেশ যৌক্তিক, এবং আমি বহুদিন ধরে এটা আমার এখানে এবং বিভিন্ন টক শোতে ফাইট করছি, গতকালও ফাইট করেছি, যে এত % লোক সমর্থন করে বলেই আওয়ামী লীগকে রাখতে হবে। ইটস নট এ লজিক। একটা ডেমোক্রেটিক
প্রসেসের মধ্যে থাকতে হলে একটা দলকে রাজনৈতিক দল হতে হবে এবং তার কতটা ডেমোক্রেটিক নর্মস থাকতে হবে। এগুলো ভাঙলে কেউই রাজনৈতিক দল হিসাবে কোনো ডেমোক্রেটিক স্পেসে অপারেট করতে পারে না। এগুলো নিয়ে আমার কোনো দ্বিধা নেই, এগুলো আমি ডিবেট করে যাচ্ছি। কিন্তু আমি আবার বলছি পলিটিক্যাল গেইনিং এবং লস কার সবচেয়ে বেশি হচ্ছে। আমরা লস দিয়ে শুরু করি। আওয়ামী লীগ না থাকায় কার সবচেয়ে লাভ হয়েছে? আওয়ামী লীগ ফিরে আসলে তার সবচেয়ে লস হবে, সিম্পল। আমি মনে করি আওয়ামী লীগ না থাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে পলিটিক্যালি জামায়াতে ইসলামী। আমরা খেয়াল করবো আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হতে যায় তখন জামায়াতে ইসলামী অফিসিয়ালি কথা বলেনি। এটা কারণ আছে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আসলে ইউরোপিয়ানরা বা আমেরিকা চায়নি। তাদের এক ধরনের খোলামেলা অবস্থানও এগুলো নিয়ে ছিল। এমনকি ডক্টর ইউনূস নিজেও চান নাই, বহুবার তিনি এই ধরনের আলাপ করেছেন। কিন্তু যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ তার আলাপ শুরু হলো, এবং আমরা এইটাকে এভাবে দেখতেও পারি, যারা ভাস্তাত আবদুল্লাহ এবং এনসিপি যখন গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপ নিয়ে প্রথম যমুনার সামনে পরে শাহবাগে, এটা জামাত পেট্রোনাইজড হতে পারে। কারণ জামাত যেহেতু প্রকাশ্যে এটা করতে পারছে না, সে ইউরোপ এবং আমেরিকার বিরাগ ভাজন হতে চায় না, সে এদেরকে রাদার সামনে ঠেলে দিয়েছে। মজার ব্যাপার, অফিসিয়ালি অবস্থান না নিলেও জামায়াত কিন্তু ওখানে গেছে। জামায়াতের খুবই সিগনিফিক্যান্ট লিডার শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখেছি, তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে গেছেন। শুধু তাই না, শাহবাগে যে জমায়েত, এনসিপির তার লোকজন নেই, সেই জমায়েত মূলত জামায়াত শিবিরের লোকজন করেছে। শিবির সেখানে প্রকাশ্যে স্লোগান দিয়েছে। এর সাথে আরও বেশ কিছু ইসলামিস্ট দল এবং সংগঠন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে। সুতরাং জামাতের এটা খুবই জরুরি ছিল, এটা আমরা বুঝতে পারি। কারণ আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী দ্বিতীয় প্রধান দল হয়ে দাঁড়িয়েছে। তাদের যে ধরনের কিছু সার্ভেতে দেখা যাচ্ছে তারা বিএনপির সাথে নেক টু নেক অবস্থা, আমি তা মনে করি না, এখনও মনে করি না, কোনোভাবেই মনে করি না। আমি আমার হিসেব মতে আওয়ামী লীগের এখনও 20% মতো ভোট হয়তো আছে, জামাত অবশ্যই তার সাথে বেশ খানিকটা কমই আছে। সুতরাং আওয়ামী লীগ যদি মাঠে থাকে, আওয়ামী লীগই হবে বিএনপির প্রতিদ্বন্দ্বী, যদি তারা যথেষ্ট পরিমাণ সিটে তাদের ক্যান্ডিডেট দিতে পারে। আওয়ামী লীগের এটা একটা চ্যালেঞ্জ যে তাদের অসংখ্য লোকজন পালিয়ে আছে, ফেরানিরা এবার নির্বাচনে দাঁড়াতে পারবে না। সুতরাং তাদের জন্য অনেক সিটে ক্যান্ডিডেট দেওয়া খুবই কঠিন। কিন্তু তারপর ওই যে বলছি যে দলের পদে ছিল না, কিন্তু দলের খুব সমর্থক হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন এই ধরনের কিছু মানুষ, কলেজ টিচার, বিজনেস পিপল, লয়ার্স, এদেরকে যদি রাজি করানো যায়, তারা যদি দাঁড়িয়ে যায় নির্বাচনে, জামায়াতের অবস্থা ভালো কিছু হবে না। শুধু সেটা না, প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ জামায়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াত তাদেরকে শেল্টার দিচ্ছে, শুধু তাই না, কৌশলগত কারণে জামায়াত ভালো করছে, এটা দেখানো ভারত এবং আওয়ামী লীগের জন্য ভালো। আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতেও পারে। সুতরাং জামায়াতের যদি বেনিফিট হয়, এই মুহূর্তে আওয়ামী লীগ না থাকায় কার ক্ষতি হচ্ছে? খুব সোজা সবটা কথা, বিএনপির ক্ষতি হচ্ছে, কোনো সন্দেহ নেই। কারণ মাঠে আওয়ামী লীগ যদি থাকে, জামায়াত এতটা প্রমিনেন্ট হয়ে উঠতো না। আমরা এই আলাপটা করছিলাম যে সাম্প্রতিক সময়ে জামায়াত অনেকটাই বিএনপি ঘরানার রাজনীতি করছে, সেন্টার রাইট। বিএনপি একসময় যে ধরনের রাজনীতি করতো, সে তার ইসলাম থেকে তার ড্রিফট দেখছি আমরা, সরে আসছে, ইসলামকে আসলে আর অত সামনে আনছে না, রাদার এক ধরনের কল্যাণমুখী রাজনীতি দেখানোর চেষ্টা করছে, যেটা জাকসুতে হয়েছে। এমনকি জাতীয় রাজনীতিতেও দেখছি তাদের টপ নেতারা কিছুদিন আগে জামাতের আমির চাকরি দেবেন এক হাতে, এটা সেটা নানান কিছু বলেন, সবই কিন্তু জনগণের কল্যাণ নিয়ে কথা। তারা চাঁদাবাজি বন্ধ করবেন, ইসলামকে অ্যাভয়েড করছেন। সুতরাং বিএনপির জন্য এই জায়গায় বিএনপির রাজনীতি ঠিক করাটা খানিকটা হলে প্রশ্নের মুখে পড়ছে। এখন আওয়ামী লীগ থাকলে এই আওয়ামী লীগ বিএনপি যে বাইনারি আমাদের সমাজে আছে, সেটা আবার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপির জন্য রাজনীতি ভালো হবে, খারাপ কিছু হবে না, সেটা আওয়ামী লীগ থাকার কারণে। এবং জামাত যখন ব্যাকফুটে চলে যাবে, এবং এই যে বলছে যে আওয়ামী লীগের ভোট যেটা জামাতের কাছে গিয়ে বিএনপির সাথে কিছুটা হলেও কিছু জায়গায় কম্পিটিশনের সুযোগ ছিল, আওয়ামী লীগ মাঠে থাকলে জামাতের সেই সুযোগটা হবে না খুব স্বাভাবিকভাবে। ফলে জামাত বেশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। শুধু তাই না, আওয়ামী লীগ যদি মাঠে ফিরে আসে, এটাই এখনকার আলোচনা, রাজনীতির আলোচনার বিষয় হয়ে যাবে। পত্রিকা লেখা হবে, কলম লেখা হবে, টকশো হবে, থাকা উচিত কি অনুচিত, আবার সে আওয়ামী লীগ ইস্যু হয়ে দাঁড়াবে। জামাত যে এই বেশ কিছুদিন ধরে দারুণ ইস্যু হয়ে আছে, তারা তাদের কর্মসূচি, তাদের লোয়ার হাউসের পিআর, তারা কি করছে, বিভিন্ন সার্ভেতে তাদের অবস্থা খুব ভালো আসছে, তাদের ডাকসুতে যেটা, এই সব কিছু ওভারশ্যাডোড হয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারি আওয়ামী লীগ ফিরে আসার পরিস্থিতি যদি তৈরি হয়, জামাত সেটাকে আবার প্রবলভাবে নিজে অথবা কোনো প্রক্সি সামনে রেখে বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ দিনের শেষে একটা কথা মনে রাখা তো যায়, মানে আমরা এইভাবে বলছি, আওয়ামী লীগ ফিরে আসার জন্য সরকার বিচার করছে, বিচারের জায়গায় চলবে। বিচারের সময় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় আজ থেকে সাম ইয়ার্স আফটার, বা 1 বছর 1.5 বছর 2 বছর পর যদি বিচার শেষে নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু সে নিষিদ্ধ না, তার এই নিষেধাজ্ঞা, কর্মসূচির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া যদি মনে করে সরকার যায়, তাহলে সেটা করতেই পারে। সুতরাং এই হচ্ছে জাস্ট একটা পলিটিক্যাল ক্যালকুলেশন বোঝার জন্য এটা বলা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনে অন্তত আওয়ামী লীগ তার নামে পার্টিসিপেট করতে পারবে না। তার লোকজন স্বতন্ত্র বা জাতীয় পার্টি যদি থাকে, জাতীয় পার্টির ভেতরে গিয়ে নির্বাচন করতেই পারে, সেটা আরেক ক্যালকুলেশন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? ভিপি নুরুল হক নূর দেশে ফিরেই
তিনি তার সাহসিকতার পরিচয় দিলেন, তিনি আবারও সেই একইভাবে কঠিন হুঙ্কার দিলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাঘের মতো গর্জন করে রীতিমতো বলা যায় ভিপি নূর বক্তব্য রেখেছে। দেশের মাটিতে পা রাখতেই তিনি বলেছেন, যারা তার উপরে অতর্কিত হামলা চালিয়েছিল সেদিন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। যদি তা না করা হয় তাহলে তারাই প্রয়োজনে বাধ্য হবে সেটার বিচার নিজেরা করতে। ভিপি নূর এছাড়াও বলে, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বর্তমান দেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশই নেই। এরকম অবস্থা থাকলে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বলেও মন্তব্য করে ভিপি নুরুল হক নূর, এবং একই সাথে বলে জাতীয় পার্টিকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিপি নুরের সুস্থ হয়ে দেশের মাটিতে ফেরা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন। সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছে এবং বাংলাদেশে ফিরেই তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি কড়া ভাষায় কঠিন জবাব দিয়েছে। রীতিমতো বলা যায় সেদিন তার উপর হওয়া হামলা এবং লাঠিচার্জের ঘটনার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।